আয়ুষকে ডেলিভারি বয়ের কাজ করতে দেখে কান্নায় ভেঙে পড়ল ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ইন্দ্রাণী তো জল খাওয়ার জন্য রান্নাঘরে এসে গ্লাসটা হাতে নেয়, তখনই দেখতে পায় কুসুমের তৈরি মিষ্টিটা রাখা। এদিকে তখন আড়াল থেকে রাজ, ঈশান আর অনুশ্রী দেখছে। ঈশান তখন ওদেরকে আস্তে আস্তে বলছে, তোমরা দেখো, মা ঠিক মিষ্টিটা খাবে। এদিকে তখন ইন্দ্রাণী মিষ্টিটা হাতে করে নিয়ে আয়ুষ আর কুসুমের বিয়ের কথাটা মনে করে প্রচণ্ড রেগে গিয়ে মিষ্টিটা ভেঙে আবার টিফিন বক্সে রেখে জল নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই রাজ, অনুশ্রী আর ঈশান ইন্দ্রাণী মিষ্টিটা খেয়েছে কিনা দেখার জন্য রান্নাঘরে ঢুকে আসে। তারপর তো ঈশান টিফিন বক্সটা খুলে দেখে মিষ্টিটা গুঁড়ো করা। অনুশ্রী তখন রাজকে বলছে, বাবা, মা তো একটা দানাও খায়নি, তাহলে কি ভাইদা আর কুসুমের ওপর এখনো রেগে আছে? রাজ তো তখন বলছে, আরে না না, রক্তের সম্পর্ক আজ ভাঙা আছে, দুদিন পরে ঠিক জুড়ে যাবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এদিকে তখন আয়ুষ আর কুসুম সবেমাত্র খেতে বসেছে, তখনই কারেন্ট চলে যায়। কুসুম তখন আস্তে আস্তে উঠে গিয়ে অনেকগুলো মোমবাতি নিয়ে এসে জ্বালিয়ে দেয়। আয়ুষ তখন কুসুমকে বলছে, তাহলে কুসুম, আমাদের বিয়ের পরে ফার্স্ট টাইম ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, তাই তো? এরপর তো দুজনে দুজনকে খাইয়ে দেয়, তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে তাড়াতাড়ি করে উঠে কুসুম পুজো টুজো দিয়ে আয়ুষকে ডাকতে গিয়ে দেখে আয়ুষের কাঁধের কাছে লাল দাগ হয়ে গেছে। কুসুম তো তখন হাত বুলিয়ে বুলিয়ে দেখতে থাকে, তখনই আয়ুষ চিল্লে উঠে বলছে, এ কি, তুমি কি দেখছো? কুসুম তখন কাঁদতে কাঁদতে বলছে, আপনি আমাকে কাল বলেননি কেন ছোট সাহেব, তাহলে আমি ওষুধ লাগিয়ে দিতাম। আয়ুষ তো তখন মনে মনে বলছে, কুসুমকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে কাঁধের এই দাগটা পার্সেলের ওই ভারী ব্যাগ থেকে হয়েছে। আমি রোজ ওই ব্যাগ ভরে কুরিয়ার ওয়ের কাজ করছি জানলে কুসুম কিছুতেই সহ্য করতে পারবে না। কুসুম তো তখন বারবার জিজ্ঞেস করতে থাকে। তখনই আয়ুষ কথা ঘুরিয়ে দিয়ে বলছে, তুমি সবসময় এরকম কারো করো বলো তো কুসুম? তুমি রোজ সকালে তাড়াতাড়ি উঠে অ্যালার্মটা বন্ধ করে দাও। আমি তো বলেছি যে এবার থেকে যে কাজ করব দুজনে মিলে করব। কুসুম তখন বলছে, আপনি অফিসে কাজ করবেন, আবার বাড়িতে কাজ করবেন, এত কষ্ট আমি কি করে করতে দিই বলুন তো ছোট সাহেব? আয়ুষ তো এবার বলছে, আমার সমস্ত ক্লান্তি দূর করার একটাই ওষুধ কিন্তু তুমি কুসুম। কুসুম তো এবার বুঝতে পারে যে আয়ুষ কথা ঘোরাচ্ছে, তাই বারবার করে আবার জিজ্ঞেস করতে থাকে, বলুন না ছোট সাহেব, কাঁধের অবস্থা কিভাবে হলো? আয়ুষ তো এবার নাটক করে বলছে, অন্য পরিবেশে এসেছি, ও নতুন জল, হয়তো ওর থেকেই র্যাশ বেরিয়েছে। আমি ওই জন্যই বলতে চাইছিলাম না, তুমি দেখো, শুনেই আবার চিন্তা করতে শুরু করেছো। কুসুম তো তখন বলছে, কিন্তু জল থেকে হয়েছে দেখে তো মনে হচ্ছে না ছোট সাহেব। আয়ুষ তো এবার কুসুমকে প্রশংসা করতে শুরু করে। কুসুম তখন লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়। আয়ুষ তো এবার ফোনে টাইমটা দেখে বলছে, এই যা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে, না হলে ম্যানেজার সাহেব আবার আমার উপর রাগারাগি করবে। এই বলে তো তাড়াহুড়ো করে রেডি হতে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে শ্যাম তো তৃষার কাছে এসে বলছে, সিকিউরিটি গার্ড আমাকে বললো আয়ুষ এসেছিল, তারপর থেকে তুই কাঁদছিস, কি বলেছে ও তোকে বল। তৃষা তখন কাঁদতে কাঁদতে বলছে, আয়ুষ না আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কাঁদিয়েছে, এই বলে তো সমস্ত ঘটনা খুলে বলে। শ্যাম তো তখন রাখির বক্সটা দেখে তৃষাকে বলছে, এই তৃষা, তুই এই বক্সটা বের করেছিস কেন? তুই প্রত্যেক বছর রাখি পরাস, আমি তো এটাতে যত্ন করে রেখে দিই, তাই না বল? তৃষা তখন কাঁদতে কাঁদতে বলছে, তোকে মনে করানোর জন্য দাদা, তুই যে রাখি পরে কথা দিস না যে আমাকে প্রোটেক্ট করবি, আমাকে সুখে রাখবি, সেই কথাগুলো কি মিথ্যে ছিল দাদা? তুই বলেছিলি আমার সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করবি, রাইট? সেগুলো কি মিথ্যে ছিল বল দাদা? শ্যাম তখন বলছে, না, সব সত্যি, তুই কান্না থামা, তুই বল, তুই যা বলবি আমি তোকে সব এনে দেবো, বল তুই কি চাস? তৃষা তখন চিৎকার করে বলছে, আয়ুষ যদি আমার না হয়, কুসুমের যেন না হয়, আমি চাই আয়ুষের ডেড বডি দেখতে। তুই আমায় কথা দে দাদা, আমার সামনে না, পৃথিবীর কারোর সামনে যেন না মাথা তুলে দাঁড়াতে পারে, ধুলোয় মিশিয়ে দিবি তুই, কথা দে আমায় দাদা। শ্যাম তো তখন হাসতে হাসতে বলছে, কথা দিলাম, কিন্তু তার আগে আয়ুষ্মানের অহংকার কাজ ধুয়ে মুছে আমি সাফ করে দেব। এই বলে তো ফোন করে বলছে, ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজ গাঙ্গুলি কোথায় কোথায় যাচ্ছে তার ডিটেলস আমার চাই। আজকে এমন কিছু করতে হবে, আজকের দিনটা যেন মা ছেলে কোনো দিন না ভোলে। এই বলে তো ফোনটা রেখে দিয়ে তৃষাকে বলছে, ওই ইন্দ্রাণী গাঙ্গুলি তোকে আর আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল না, এবারে ইন্দ্রাণী গাঙ্গুলির ধাক্কা খাওয়ার পালা, আমি দেবো ধাক্কা ওকে। ওই আতুতুতু করে বড় করা ছেলেটাকে যখন চোখের সামনে মজদুরি করতে দেখবে, তখন ওর অবস্থাটা কি হয় সেটা আমি দেখবো আজ। ওই ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার ভেঙে চুরে ধুলোয় মিশিয়ে দেওয়াটা এখন সময়ের অপেক্ষা। এই বলে তো হাসতে শুরু করে। অন্যদিকে দেখা যাচ্ছে ইন্দ্রাণী আর রাজ তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের দুজন কলিগ ইন্দ্রাণীর কাছে কাজ নিয়ে কথাবার্তা বলছে। ওখান থেকে একটু সামনের দিকে একটা দোকানে আয়ুষ জল নিয়ে খাচ্ছিল।
জলটা খেতে খেতে পেছন ঘুরে ইন্দ্রাণী আর রাজকে দেখতে পেয়ে মনে মনে বলছে, মা যদি এই ড্রেসে আমাকে দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, এক্ষুনি আমার এখান থেকে চলে যেতে হবে। এই বলে তো তাড়াহুড়ো করে চলে যাবে, তখনই শ্যাম এসে আয়ুষকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর বলছে, রাজপুত্রের খুব লাগলো তাই না আয়ুষ? আয়ুষ তখন উঠে দাঁড়িয়ে শ্যামকে দেখে চমকে ওঠে। শ্যাম তখন হাসতে হাসতে বলছে, আমি প্রমিস করেছিলাম আয়ুষ্মান গাঙ্গুলি আমি ফিরে আসবো, কিন্তু ফিরে এসে কি দেখছি আয়ুষ্মান গাঙ্গুলির ক্ষমতার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিটাও কমে গেল। আয়ুষ তো তখন রেগে গিয়ে বলছে, তুমি আর তোমার বোন সবসময় আমাকে ফলো করছো কেন? শ্যাম তখন বলছে, কারণ আমি চাই আমার বোন তৃষা মিসেস আয়ুষ্মান গাঙ্গুলি হিসেবে ম্যারিড। আয়ুষ তো এবার পর্যন্ত রেগে গিয়ে বলছে, এত কিছুর পরেও তুমি নিজের বোনকে কেন ম্যারিড পার্সনের সঙ্গে বিয়ে দিতে চাইছো? শ্যাম তখন বলছে, কারণ ও তোমাকে খুব ভালোবাসে। আয়ুষ তো এবার বলছে, এইসব কথাবার্তা শোনার মতো সময় আমার কাছে নেই, যেতে দাও আমাকে। তখনই শ্যাম আয়ুষকে দাঁড় করিয়ে চিৎকার করে করে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এদিকে যখন ইন্দ্রাণী আওয়াজটা শুনতে পেয়ে রাজকে বলছে, চেঁচামেচি হচ্ছে কেন বলো তো রাজ? রাজ তখন বলছে, মনে হয় একজন ডেলিভারি বয়কে হ্যারেজ করার চেষ্টা করা হচ্ছে। ইন্দ্রাণী তখন বলছে, ছি, এসব লোকেদের না শিক্ষা হওয়া উচিত, চলো তো রাজ। এই বলে তো আয়ুষের দিকে এগিয়ে আসে। এদিকে তখন আয়ুষ তো শ্যামের কাছে বারবার কাকুতি মিনতি করছে ছেড়ে দেওয়ার জন্য। শ্যাম তখন বলছে, অনেকদিন পর তোমাকে পেয়েছি, একটু ড্রামা না দেখলে হয়? এই বলে তো আয়ুষের মাথা থেকে টুপিটা খুলে নিয়ে লোফালোফি শুরু করে। আয়ুষ তখন পেছনের দিকে তাকাতেই ইন্দ্রাণী আর রাজ আয়ুষকে দেখে চমকে ওঠে। শ্যাম তো তখন চিৎকার করে করে বলছে, আমার জুতোটা যদি না পরিষ্কার করে দাও তোমাকে বেচে আমি জুতোর দাম তুলবো, ইজ ক্লিয়ার? তখনই তো ইন্দ্রাণী এসে শ্যামকে বলছে, টাকা ছাড়া কিছু বোঝো না তাই না? আর তোমার মতো মানুষের কাছ থেকে অন্য কিছু আশা করাও যায় না। শ্যাম তো তখন নাটক করে বলছে, এক্সকিউজ মি, কথাগুলো কি আমাকে বলছেন? ইন্দ্রাণী তো এবার প্রচণ্ড রেগে গিয়ে বলছে, বলছি না, অন করছি। এই ছেলেটির সঙ্গে যদি আর একবার বাজে ব্যবহার করো না, আমি এক্ষুনি পুলিশ কমপ্লেন করব। শ্যাম তখন বলছে, কেন, আপনার ডেলিভারি বয় ছেলেকে ডেলিভারি বলেছি বলে? এখন কি ডেলিভারি বয় বললে কি জেলে যেতে হয় নাকি? তখনই ইন্দ্রাণী বলছে, ও আমার ছেলে নয়, আমি চিনি না ওকে। শ্যাম তখন বলছে, তাহলে সাপোর্ট করছেন কেন, চলে যান। ইন্দ্রাণী তো এবার বলছে, ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাও আমি সাপোর্ট করতাম। তখনই রাজ শ্যামকে বলছে, যদি ছোটবেলায় একটু শিক্ষা দীক্ষা পেতে তাহলে এরকম নিরীহ মানুষকে অপমান করে মজা লুটতে না। শ্যাম তো এবার রাজকে বলছে, আপনার এই ঢ্যাঁড়স ছেলেটাকে যদি ছোটবেলা থেকে একটু শিক্ষা দীক্ষা দিতেন না, সব কাজ ভালো করে করতে পারতো, এভাবে আমার জুতো নোংরা করতো না। এই বলে তো আয়ুষকে বলছে, আমার জুতোটা পরিষ্কার করবেন নাকি তোমার জামার কলার ধরে তোমার ওই কুরিয়ার অফিসে নিয়ে গিয়ে বসের কাছ থেকে টাকাটা আদায় করব। তাহলে হয়তো তোমার চাকরিটাও থাকবে না। আয়ুষ তো তখন মাথা নিচু করে থাকে, এদিকে রাজ আর ইন্দ্রাণীও মাথা নিচু করে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।